হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা 2022 সাল ভিত্তিক জনতা ব্যাংক আরসি পরীক্ষার ইংরেজি অংশের সমাধান দেখব। আমরা প্রত্যেকটা প্রশ্ন বিশ্লেষণ করে উত্তর করার চেষ্টা করব। তো দেখুন, আমাদের প্রথম প্রশ্নটি ছিল যে ফিলান্থ্রপিস্টের বাংলা পরিভাষা কী। আমরা জানি ফিলান্থ্রপিস্টের বাংলা পরিভাষা হচ্ছে যে জনহিতৈষী। আমরা যদি শব্দটা একটু ডিকশনারি থেকে দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে ফিলান্থ্রপিস্ট মানে কি, দেখুন এখানে ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে বিশ্বপ্রেমিক, মানবমিত্র, লোকহিতৈষী বা লোকহিতৈষী কোনো একটা ব্যক্তি যিনি মানুষের কল্যাণ কামনা করে, তাকে আমরা কি বলি, বিশ্বপ্রেমিক বা ফিলান্থ্রপিস্ট বলে থাকি। তো দেখুন, আমাদের পরের যে প্রশ্নটি সেটি হচ্ছে যে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, কোন সেন্টেন্সটা কারেক্ট। তো প্রথম যে অপশনের বাক্যটি সেটি হচ্ছে শি ইজ দ্য পার্সন টু হুম আই স্পোক ইয়েস্টারডে, শি ইজ দ্য পার্সন হুম আই স্পোক ইয়েস্টারডে, শি ইজ দ্য পার্সন উইথ হু আই স্পোক ইয়েস্টারডে, শি ইজ দ্য পার্সন টু হু আই স্পোক ইয়েস্টারডে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভুলগুলোকে আইডেন্টিফাই করতে পারি। যেমন শি ইজ দ্য পার্সন, এই হচ্ছে সেই লোক বা সেই ব্যক্তি। টু হু, হু এর সাথে আমরা জানি যে কখনই কী হয় না, হু এর সাথে কখনোই প্রেপোজিশন বসে না। টু হু এই জিনিসটি এখানে যাচ্ছে না। আমরা যদি পরের বাক্যটি দেখি, দেখুন পরের বাক্যে বলা হচ্ছে যে শি ইজ দ্য পার্সন উইথ হু। দেখুন এখানেও একটা প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে উইথ, এই হু এর সাথে। তাহলে এই বাক্যে এখানে কি আসলে এটি যাচ্ছে না বা এটি এখানে সঠিক না। আমরা যদি পরের বাক্যটা দেখি, দেখুন পরের বাক্যে বলা হচ্ছে যে শি ইজ দ্য পার্সন হুম আই স্পোক ইয়েস্টারডে। দেখুন এটি হতে পারে, কেননা আমরা জানি হুম শব্দটা অবজেক্টের ক্ষেত্রে বসে, তো সেই ক্ষেত্রে হুম এখানে বসেছে। বাট স্পোক যে শব্দটা আছে এটা আবার একটা প্রেপোজিশন নেয়। কারোর সাথে কথা বলা অর্থে আমরা স্পোকের সাথে টু ব্যবহার করি, অর্থাৎ স্পোক মানে কারোর সাথে কথা বলতে আই স্পোক টু ইউ, আমি তোমার সাথে কথা বলি, এরকম একটা সেন্সে টু বসে। তো সেই ক্ষেত্রে প্রেপোজিশন যদি বসে, প্রেপোজিশনের সাথে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন হুম বসে, এবং রিলেটিভ প্রোনাউন হুমের আগে যেহেতু এখানে প্রেপোজিশন আছে এবং স্পোকের ক্ষেত্রে যেহেতু টু বসে, তার মানে এটি কি সব দিক দিয়ে এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো আমরা যদি এটা একটু সুন্দর করে লিখি, মানে সেন্টেন্স আকারে যদি বাক্যটা লিখতাম আমরা, সেন্টেন্স আকার হতো কি যে আই স্পোক টু ইউ। এটা হচ্ছে একটা বাক্য, নর্মালি একটা বাক্য, বাট এই বাক্যটাকে আমরা অ্যাড করেছি দুটি বাক্য দিয়ে। প্রথম বাক্যটা হচ্ছে শি ইজ দ্য পার্সন, এই হচ্ছে সেই ব্যক্তি। যেহেতু আমরা এই টু এর পার্টটা আগে লিখে ফেলেছি যার সাথে কথা বলবো, সে কারণে টুটাকে আমরা ভার্বের আগে নিয়ে আসছি এবং এই ক্লজটাকে অ্যাড করার জন্য একটি হুম ব্যবহার করেছি। এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, রিলেটিভ ক্লজের ব্যবহার, রিলেটিভ ক্লজ রিলেটেড সংক্রান্ত একটা প্রশ্ন। তো যাই হোক, উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এই ক্ষেত্রে কারেক্ট সেন্টেন্সটা হচ্ছে শি ইজ দ্য পার্সন টু হুম আই স্পোক ইয়েস্টারডে। গতকাল যার সাথে আমি কথা বলেছি সেই হচ্ছে শি ইজ দ্য পার্সন, এই হচ্ছে সেই ব্যক্তি। যাই হোক, আমরা পরের বাক্যে চলে যাই। পরের বাক্য দেখুন, বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য ফ্রেজ বিট ওয়ান্স ব্রেইনস আউট মিন। বিট ওয়ান্স ব্রেইনস আউট মানে বিট সামবডিজ ব্রেইনস আউট এর মানে কি? টু ফিজিক্যালি হার্ট সামওয়ান, অর্থাৎ কাউকে শারীরিকভাবে আঘাত করা। টু মেমোরাইজ সামথিং কুইকলি, কোনো কিছু খুব দ্রুত মুখস্থ করা। টু অ্যাক্ট সেন্সিবলি মানে সেন্স অনুযায়ী কাজ করা। অর টু থিঙ্ক ভেরি হার্ড অ্যাবাউট সামথিং, কোনো কিছু নিয়ে থিঙ্ক ভেরি হার্ড। টু থিঙ্ক ভেরি হার্ড মানে কঠোরভাবে বা কঠিনভাবে চিন্তা করা, সেটাই হচ্ছে কি বিট ওয়ান্স ব্রেইনস আউট। তো আপনি যদি বলেন যে আই ওয়ান্ট টু বিট মাই ব্রেইনস আউট, এর মানে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখতে চাই, কঠোরভাবে গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখতে চাই। এই ফ্রেজটির মানে হচ্ছে টু থিঙ্ক ভেরি হার্ড অ্যাবাউট সামথিং, টু বিট ওয়ান্স ব্রেইনস আউট। যেমন আমরা পরের সেন্টেন্সে চলে যাই। দেখুন পরের সেন্টেন্সটি হচ্ছে যে ড্যাশ দিয়ে বলা হচ্ছে ইউ শোস বিফোর ইউ এন্টার দ্য রোম, মানে রোমে প্রবেশ করার পূর্বে ইউর শোস বিফোর ইউ এন্টার দ্য রোম। তার মানে ইউর শোসের আগে একটা বাক্য এখানে হবে, আর বিফোর এটা একটা বাক্য। আমরা জানি আফটার এবং বিফোর দিয়ে দুটি বাক্য সেন্টেন্সে বসে। তো বিফোরের পার্ট হচ্ছে এটা, যখন বিফোর দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা জানি যে বিফোরের পূর্বের যে বাক্যটা সেটা একটা সেন্টেন্সে হয়, আবার আফটারের পরে যে বাক্যটা সেটা আরেকটা সেন্টেন্সে হয়। তবে এই জায়গায় আমরা বিফোর এবং আফটারের ওই যে প্যাটার্নটা সেটা কিন্তু এখানে ফলো করা হয়নি, যেহেতু আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা না। এটি হচ্ছে কি এই জায়গায় শুরুতে একটা রিকোয়েস্ট টাইপের কোনো একটা কোশ্চেন করে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সো বোঝাই যাচ্ছে। তাহলে আমরা অপশনগুলো একটু যাচাই করি। দেখুন প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কি ডু ইউ মাইন্ড টু রিমুভ ইউর শোস। তো আমরা জানি সেন্টেন্সে যখন মাইন্ড শব্দটা ব্যবহার হয় তখন এটি কি হয়, ভার্বের আইএনজি ব্যবহৃত হয়, ভার্বের আইএনজি ব্যবহৃত হয়, মানে জেরান ফর্ম ব্যবহৃত হয়। সেক্ষেত্রে মাইন্ডের পর এখানে টু রিমুভ ইনফিনিটিভ ফ্রেজ বসেছে, যেটা সঠিক নয়। পরের বাক্য হচ্ছে উড ইউ মাইন্ড রিমুভড। দেখুন সেম স্ট্রাকচার, মাইন্ডের পর আইএনজি হবে, রিমুভড ভার্ব 3 হয়েছে, যেটা ভুল। উড ইউ মাইন্ড রিমুভিং, দেখুন সঠিক অপশন আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি উড ইউ মাইন্ড রিমুভিং। একদম সফট রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি ব্যবহার করি, ডু ইউ মাইন্ড, দুটাই। ডু ইউ মাইন্ড একটু সরাসরি, আর উড ইউ মাইন্ড হচ্ছে কি খুবই ভদ্রভাবে আমরা বলে থাকি, ফ্রেজের পর ভার্বের আইএনজি যুক্ত হয়, মানে জেরান ফর্মটা ব্যবহৃত হয় নম্রভাবে অনুরোধ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে যে উড ইউ মাইন্ড রিমুভিং ইউর শোজ বিফোর ইউ এন্টার দ্য রোম। রোমে প্রবেশ করার পূর্বে তুমি কি তোমার জুতোগুলো একটু খুলে আসবে। যাই হোক, আমরা পরের প্রশ্নে চলে যাই। দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ডেইজি ডিউকস। ডেইজি ডিউকস এই ফ্রেজটার মানে কি? এই ফ্রেজটার মানে কি ইম্পর্ট্যান্ট, শর্টস, সফট, ডেলিকেট। এই ফ্রেজটির মানে হচ্ছে শর্টস। শর্টস মানে হচ্ছে একটা জামা কাপড়, হ্যাঁ, মানে শর্ট প্যান্টস যেগুলোকে আমরা ইউজ করি সেগুলো। তো ডেইজি ডিউকস হচ্ছে একটি আমেরিকান স্ল্যাং, যা দিয়ে অত্যন্ত খাটো টাইট ফিটিং মানে ডেনিম শর্টসকে বোঝানো হয়। এটি দ্য ডিউকস হ্যাজার্ড টিভি সিরিজের একটি চরিত্র থেকে এই ফ্রেজটা নেওয়া হয়েছে। পরের সেন্টেন্স বা পরের কোশ্চেনে যদি আমরা আসি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা আবারও আসছে, তো আমাদের সেন্টেন্সগুলো একটু ডিটেলস বিশ্লেষণ করতে হবে। দে কনসিডার্ড হার, মানে তাকে কনসিডার করেছে অ্যাজ ক্যাপাবল। দেখুন এই কনসিডার শব্দটা যখন সেন্টেন্সে বসবে তখন যাকে কনসিডার করবেন সরাসরি তারপরে যা হিসেবে আপনি কনসিডার করবেন সেটা লিখে দিবেন, কখনোই অতিরিক্ত অ্যাজ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তার মানে এই বাক্যটা সঠিক না। দে কনসিডার্ড হার টু বি, আবার দেখুন টু বি অ্যাজ কোনো কিছু এখানে বসবে না।
দে কনসিডার হার ক্যাপাবল, এখানে সরাসরি দেখুন বসেছে, সো কনসিডারের পর ক্যাপাবল ঠিক আছে বসেছে, কিন্তু আবার লাস্ট অপশনেও দেখুন দে কনসিডার হার ক্যাপাবল, এই পর্যন্ত ঠিক ছিল, বাট একটা অতিরিক্ত ঝামেলা সৃষ্টি করেছে কি এখানে ক্যাপাবলের পর ফর প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে এবং এখানে ক্যাপাবলের পর অফ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। তাহলে কোনটা এখানে সঠিক? আমরা জানি ক্যাপাবল শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন হিসেবে ক্যাপাবলের পর অফ বসে, কোনো কিছুতে সক্ষম অর্থাৎ আই এম ক্যাপাবল অফ ডুইং সামথিং, আমি এটা করার ক্ষেত্রে সক্ষম, আই এম ক্যাপাবল অফ ডুইং সামথিং। এখানে ভার্ব থাকলে আইনজি দিয়ে নাউন করতে হবে, আর যদি নাউন থাকে তাহলে ব্যাটার নাউন রেখে দেবেন। তাহলে সঠিক উত্তর হচ্ছে দে কনসিডার্ড হার ক্যাপাবল অফ দ্য রোল, মানে এই ভূমিকায় সে নিজেকে সক্ষম বলে মনে করেন। যাই হোক, আমরা পরের যে বাক্য আছে সেখানে চলে যাই। দেখুন পরের বাক্যটি হচ্ছে, পরের সেন্টেন্সটি হচ্ছে বা পরের কোশ্চেনটি হচ্ছে উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, কোনটা কারেক্ট স্পেলিং। এখানে দেখুন প্রথমে হচ্ছে ম্যানিউভার, সবগুলো বাক্যের সবগুলো শব্দেরই উচ্চারণ হিসেবে এখানে ধরার কোনো উপায় নেই, তবে বানানটা একদম মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে এটা ভুলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ম্যানিউভার, সঠিক উত্তর হচ্ছে MAN ম্যান, তারপর OEUVRE ম্যানিউভার। তবে এর দুটি বানান আছে, একটি বাক্য ব্রিটিশ ইংরেজিতে এইভাবে লিখে ম্যানিউভার, এটা ব্রিটিশ থেকে এসেছে, আরেকটা হচ্ছে আমেরিকান স্টাইলে ম্যান VER, দেখুন এখানে VER, আর ব্রিটিশ ইংলিশ হচ্ছে VRE, এই জায়গায় কিন্তু সমস্যা, এবং এইখানে ও একটা আছে, এখানে কিন্তু ও নেই। দুটি বানানই মনে রাখতে হবে, কোনটা কখন পরীক্ষা আসে বলা যায় না। ব্রিটিশটা বাংলাদেশে বেশি ফলো করে, সে কারণে ব্রিটিশটা থেকে প্রশ্ন ট্রেডিশনাল গ্রামার থেকে আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। ম্যানিউভার মানে হচ্ছে কৌশল বা সামরিক মহড়া, কোনো কৌশল বা সামরিক রণকৌশলকে আমরা বলি ম্যানিউভার, MANOEUVRE ম্যানিউভার। আমরা পরের সেন্টেন্স বা পরের কোশ্চেনটি দেখি। দেখুন এখানে বলা আছে দ্য নাম্বার অফ দ্য আনএমপ্লয়েড ম্যান, দেখুন শেষের অংশটা ম্যান হচ্ছে বহুবচন এখানে ইউজ করা হয়েছে, আনএমপ্লয়েড ম্যানের হচ্ছে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড। আমরা যে কোনো বাক্যের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন দেখবো তখন এর হেডওয়ার্ডটা দেখবো। এই পর্যন্ত যদি আপনি অনুবাদ করেন দ্য নাম্বার অফ দ্য আনএমপ্লয়েড ম্যান, আনএমপ্লয়েড বেকার মানুষের সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে সাবজেক্ট, এই সংখ্যা শব্দটা কি? সংখ্যা শব্দটা হচ্ছে সিঙ্গুলার, সংখ্যা যেহেতু সিঙ্গুলার সে কারণে আমাদের ভার্বও কী হবে? সিঙ্গুলার হবে। তাহলে দ্য নাম্বার অফ দ্য আনএমপ্লয়েড ম্যান কী হবে? হ্যাজ ইনক্রিজড, সিঙ্গুলার ভার্ব হচ্ছে হ্যাজ, সো সঠিক উত্তর হবে হ্যাজ ইনক্রিজড, বেড়ে গেছে। পরের প্রশ্নে আমরা চলে যাই, হার্ডলি ড্যাশ দ্য ডোর ওয়েন দ্য ফোন র্যাং। আমরা হার্ডলি, স্কার্সলি এগুলো দিয়ে যখন সেন্টেন্স ব্যবহৃত হয় তখন ইনভার্সনের নিয়ম অনুযায়ী কী হয়? সেন্টেন্সের ভার্বটা আগে চলে আসে। তো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা যদি অপশনগুলো একটু বিশ্লেষণ করি। প্রথমটা হচ্ছে হ্যাড আই ক্লজড। তো প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে কি? দেখুন অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসছি, সাবজেক্টের সামনে নিয়ে আসছি, যেটাকে ইনভার্স করে দিয়েছি, হার্ডলি হ্যাড আই ক্লোজ দ্য ডোর ওয়েন দ্য ফোন র্যাং। এবং আরেকটা নিয়ম হচ্ছে কি? সেটা হচ্ছে যদি এই ওয়েনের পর যে বাক্যটা সেটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে থাকে, ওয়েনের পূর্বের বাক্যটা হবে কি? পাস্ট পারফেক্ট, সেই অনুযায়ীও এই বাক্যটা সঠিক, ইনভার্সন অনুযায়ীও বাক্যটা সঠিক, এবং টেন্স বা সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ীও বাক্যটা সঠিক। তো সো হার্ডলি হ্যাড আই ক্লোজ দ্য ডোর ওয়েন দ্য ফোন র্যাং। আমরা চলে যাই পরের সেন্টেন্স বা কোশ্চেনে, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ বিউটিফুল। একদম সঠিক, সহজ একটা প্রশ্ন। বিউটিফুলের সঠিক নাউন ফর্ম হচ্ছে বিউটি, সৌন্দর্য। আর পরের কোশ্চেনে চলে যাই, টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেংথ, মানে কাউকে বাহু দূরত্বে রাখা। অনেকটা আক্ষরিকভাবে যদি আপনি দেখেন তো এটার উত্তর সরাসরি অনেকে এটা দিয়ে দিবে যে কিপ সামওয়ান ক্লোজ অ্যান্ড ট্রাস্টেড, মানে কাউকে খুব নিকটে রাখা এবং বিশ্বস্ত করে রাখা। তো আক্ষরিকভাবে যদি দেখেন টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেংথ, এর মানে হচ্ছে কি? যে খুবই কাছাকাছি রাখা, এটা সঠিক উত্তর অনেকেই দাগিয়ে ফেলবেন, কিন্তু এটি হচ্ছে কি? একটি ইডিয়ম, যার মানে হচ্ছে যে মেইনটেইন ডিস্ট্যান্স অর অ্যাভয়েড ক্লোজ রিলেশনশিপ, মানে কারো সাথে একটা দূরত্ব বজায় থাকা, মানে সে আছে একটা দূরত্ব বজায় রাখা এবং তাকে কি অনেকটা অ্যাভয়েড করা, তার সাথে ক্লোজ রিলেশনশিপে না যাওয়ার সেন্সে আমরা টু কিপ সামওয়ান অ্যাট আর্মস লেংথ এই ফ্রেজটা ব্যবহার করে থাকি, এই ইডিয়মসটা ব্যবহার করে থাকি, যেটার মানেটা হচ্ছে কি? যে ঘনিষ্ঠ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এড়িয়ে চলা বা দূরত্ব বজায় রাখা। আমাদের পরের সেন্টেন্সে যদি আমরা যাই বা পরের কোশ্চেনে, ইচ অফ দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার। দেখুন এখানে যে পার্টটা অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন কোনো সাবজেক্ট সংযুক্ত হয়, শুধু অ্যাজ ওয়েল অ্যাজ না, সেই সাথে হতে পারে উইথ, অ্যালং উইথ এইরকম, অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, আবার উইথ দিয়ে হতে পারে, আবার কি অ্যাজ ওয়েল অ্যাজ তো হয়েছে, অ্যালং উইথ দিয়েও কোনো বাক্যের সাবজেক্ট সংযুক্ত হতে পারে। যখন এগুলো দিয়ে বাক্যের সাবজেক্ট সংযুক্ত হবে তখন ভার্বের প্রথম সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট করতে হবে। তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে এখানে ইচ অফ দ্য স্টুডেন্টস। আবার এখানেও কিন্তু হেডওয়ার্ড দেখতে হবে। হেডওয়ার্ড কিন্তু আমাদের এখানে ইচ স্টুডেন্টস না, হেডওয়ার্ড হচ্ছে কি? হেডওয়ার্ড হচ্ছে ইচ। হেডওয়ার্ড কীভাবে বুঝবেন? আপনি যদি অনুবাদ করেন তাহলে দেখবেন শেষের বাংলা টার্মটাই হচ্ছে মানে হেডওয়ার্ড। ইচ অফ দ্য স্টুডেন্টসের অনুবাদ কী হবে? ছাত্রছাত্রীদের প্রত্যেকে। দেখুন প্রত্যেকে, এটা হচ্ছে হেডওয়ার্ড। প্রত্যেকে যখন সেন্টেন্সে বসে আমরা জানি প্রত্যেকে সেন্টেন্সে কী ভার্ব নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। সো এখানে সিঙ্গুলার ভার্ব বসবে এবং টেন্স অনুযায়ী ইচ অফ দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য সেমিনার, মানে তাদেরকে সেমিনারে অংশগ্রহণ করতে হবে। তো তাদেরকে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হবে কি? ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রিকোয়ার্ড, প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে আহ্বান করা হচ্ছে যাতে সেমিনারে অ্যাটেন্ড থাকে বা উপস্থিত থাকে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ইজ। আমরা পরের কোশ্চেনে চলে যাই, অ্যা শর্ট সেইং দ্যাট এক্সপ্রেসেস আ জেনারেল ট্রুথ, মানে শর্ট সেইং ছোটো ছোটো যে কথাগুলো আছে, প্রচলিত কথাবার্তা, দ্যাট এক্সপ্রেসেস প্রকাশ করে জেনারেল ট্রুথ, সাধারণ সত্য কথা তুলে ধরে, সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে প্রোভার্ব। পরের প্রশ্নে চলে যায়, হি ট্রাইড টু এক্সপ্লেইন ইট, সে চেষ্টা করেছিল এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করার, বাট আই কুডন্ট মেক অফ ইট। দেখুন আমাদের সেন্টেন্সের ভার্ব অর্থটা প্রথমে বুঝলে এটার আনসার করাটা সহজ হয়ে যায়। হি ট্রাইড টু এক্সপ্লেইন ইট, সে চেষ্টা করেছিল এটাকে ব্যাখ্যা করতে, বাট আই কুডন্ট মেক অফ ইট, মানে আমি এটার কিছুই পারিনি।
সে এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিল আমার কাছে, বাট আই কুডন্ট মেক অফ ইট। তাহলে এখানে কী বসতে পারে? যেহেতু এটা একটা ইডিয়মস, এই কারণে অর্থটা বুঝে একটু কঠিন হয়ে যাবে, তবে বাংলাটা বুঝতে পারলে অর্থটা কীরকম হতে পারে সেটা একটু বোঝা যায়। যেমন এখানে বলা হচ্ছে পিসেস অ্যান্ড বিটস, আই কুডন্ট মেক। দেখুন মেকের পর আমরা জানি ভার্ব বসে, সো এখানে পিসেস বিটস এগুলো কিন্তু ভার্ব না, মিনিংফুলও কিন্তু ভার্ব না। কাটস অ্যান্ড কর্নার্স ভার্ব হলেও আমরা জানি মেকের পর কী হয় না, ভার্বের এস ফর্ম, যেটা থার্ড পার্সন ফর্ম হয় না, মেকের পর সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। সেই ক্ষেত্রে এইখানে যে লাস্ট অপশনটা সেটা হচ্ছে কি হ্যাড অর টেইল। হ্যাড অর টেইল এগুলো নাউনও হয় আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। হ্যাড অর টেইল এই জায়গায় এটা হচ্ছে সঠিক আনসার হতে পারে। কীরকম? যেমন আই কুডন্ট মেক হেড অর টেইল অফ ইট। এর মানে হচ্ছে আমরা বাংলায় অনেক সময় বলি যে আমি আর আগা মাথা কিছুই বুঝিনি। এই হেড মাথা, টেইল হচ্ছে কি লেজ। সো এটার মানে হচ্ছে কি যে সে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল, বাট আই কুডন্ট মেক হেড অর টেইল অফ ইট, মানে আর আগা মাথা কিছুই আমি ধরতে পারিনি বা বুঝতে পারিনি। আই কুডন্ট মেক হেড অর টেইল অফ ইট। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে হ্যাড অর টেইল, যেটার মানে হচ্ছে কি যে কোনো কিছু বুঝতে পারা বা আগা মাথা উদ্ধার করতে পারা অর্থে ব্যবহৃত হয়। পরের কোশ্চেন হচ্ছে দ্য প্রফেসর এক্সপেক্টেড দ্য স্টুডেন্টস দ্য রিসার্চ বিফোর দ্য সেমিনার। দেখুন এটাও অনুভব করে আপনাকে বুঝতে হবে। দ্য প্রফেসর এক্সপেক্টেড প্রত্যাশা করেছিল দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের কাছে। তো প্রফেসর প্রত্যাশা করেছে, ভালো কথা। কীরকম প্রত্যাশাটা করেছিল যে স্টুডেন্টরা কী করবে, দেয়ার রিসার্চ, তাদের রিসার্চটা শেষ করবে, কমপ্লিট করবে। বিফোর দ্য সেমিনার, সেমিনারের পূর্বেই কী করবে, কমপ্লিট করবে। তো দেখুন এখানে আমাদের মানে প্রথমে যে ব্যাপারটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখানে এক্সপেক্টেড মানে কি, এটা অতীতে, মানে তিনি আশা করেছিলেন, প্রত্যাশা করেছিলেন দ্য স্টুডেন্টস সামথিং, কোনো কিছু একটা করবে। তো প্রত্যাশা যে তিনি করেছিলেন এটা কিন্তু সামনের দিকে প্রত্যাশা এরকম না, তিনি করেছিলেন। যেহেতু তিনি করেছিলেন তার মানে কি তিনি এই ঘটনাটা অতীতে চলে গেছে, কিছুটা পাস্টে চলে গেছে, এখন ভবিষ্যতে না। যদি এক্সপেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে হতো, ভার্বের ওয়ান হতো, সেক্ষেত্রে স্টুডেন্টস টু সরাসরি টু কমপ্লিট দিলেও আপনার কি বাক্যটা হয়ে যেত, টু কমপ্লিট। তিনি প্রত্যাশা করেছিলেন যে ছাত্রছাত্রীরা টু কমপ্লিট দেয়ার রিসার্চ বিফোর দ্য সেমিনার। এখানে ইনফিনিটিভ টু কিন্তু অনেকটাই ফিউচার টেন্সের পার্সপেক্টিভে ব্যবহৃত হয়। তো এটাকে যদি আপনি সেন্টেন্স আকারে লিখতেন তাহলে দ্য প্রফেসর এক্সপেক্টস দ্যাট দ্য স্টুডেন্টস উইল কমপ্লিট দ্য রিসার্চ বিফোর দ্য সেমিনার। সেমিনারের পূর্বেই তাদের রিসার্চটা শেষ করবে। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতেন তাহলে এইভাবে লিখতেন। সো সেই ফিউচার টেন্সটাকেই যখন আপনি সংক্ষেপে রিডিউস করবেন তখন ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহৃত হয়, দ্য স্টুডেন্টস টু কমপ্লিট দ্য রিসার্চ বিফোর। বাট দেখুন এখানে যেহেতু এক্সপেক্টেড মানে এই টেন্সটাকে যেহেতু আমরা নিয়ে গেছি ভার্বের টুতে, তাহলে আমাদের এই ইনফিনিটিভ ফ্রেজটাকেও নিয়ে যেতে হবে কি প্রেজেন্ট পারফেক্ট ইনফিনিটিভ টেন্সে। পারফেক্ট এই ক্ষেত্রে পারফেক্ট মানেই হচ্ছে কি অতীত, এই ক্ষেত্রে ওই একেবারে পাস্টে নিয়ে যেতে হবে না, ইনফিনিটিভটাকে আপনি পারফেক্টে নিলেই এই বাক্যের সাথে এটা কি সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী পারফেক্ট হবে। তো এই ক্ষেত্রে পারফেক্ট ইনফিনিটিভ আবার কি, পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে এই যে এখানে টু লিখেছেন, এখানে যে কমপ্লিট লিখেছেন, এটা পারফেক্ট টেন্স অনুযায়ী যদি লিখতেন তাহলে কীরকম হতো? ধরুন আমি এটা সেন্টেন্স আকারে যদি লিখতাম দ্য প্রফেসর এক্সপেক্টেড, এখানে আসতো এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস, সাবজেক্ট বসাতাম, তারপর লিখতাম কি হ্যাভ কমপ্লিটেড দ্য রিসার্চ। এই যে বাক্যের আকারে লিখতাম সাবজেক্ট হ্যাভ কমপ্লিটেড, এটাকে যদি আপনি ইনফিনিটিভ করেন তাহলে জাস্ট এই জায়গায় একটা টু হবে, টু হ্যাভ কমপ্লিটেড, এটাই হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। তো এই জায়গায় আমাদের সঠিক উত্তরটা হবে কি টু হ্যাভ কমপ্লিটেড। দ্য প্রফেসর এক্সপেক্টেড দ্য স্টুডেন্টস টু হ্যাভ কমপ্লিটেড দ্য রিসার্চ বিফোর দ্য সেমিনার শুরু করার পূর্বেই। তো দেখুন এটার বাংলা মিনিংটা খুব সুন্দর একটা মিনিং হয়। ইনফিনিটিভ ফ্রেজে করলে হবে কি যে প্রফেসর আশা করে যে ছাত্ররা রিসার্চটা সেমিনার শুরু হওয়ার পূর্বেই শেষ করবে এরকম। আর যদি আমি এক্সপেক্টেড বলি সেক্ষেত্রে হবে কি যে প্রফেসর আশা করেছিল শিক্ষার্থীরা রিসার্চ কমপ্লিট করবে বলে, মানে অলরেডি করে ফেলেছে বলে আশা করেছিল যে তারা হয়তো সেমিনার শুরু হওয়ার পূর্বেই কাজটা কমপ্লিট করে ফেলেছে। এই কারণে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টু হ্যাভ কমপ্লিটেড এটা ব্যবহৃত হয়েছে, যে তারা আশা করেছিল, প্রফেসর আশা করেছিল যে সেমিনার শুরু হওয়ার পূর্বে রিসার্চটা হয়ে গেছে বলে, মানে কমপ্লিট হয়েছে বলে আশা করেছিল, হয়ে গেছে এরকম একটা সেন্সে আশা করেছে। এই কারণে এখানে এক্সপেক্টেড ভার্ব টু থাকার কারণে এখানে টু হ্যাভ কমপ্লিটেড হবে, টু কমপ্লিট হবে না বা শুধু কমপ্লিট হবে না। যাই হোক আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন হচ্ছে আফটার সেভারাল ডিলেইস। দেখুন এখানে সেভারাল ডিলেইস মানে হচ্ছে কি বেশ কয়েকটা বিলম্ব, এরকম না, এটা হচ্ছে কি যে বিভিন্ন কারণে বিলম্ব হয়েছে, অনেকবার বিলম্ব হয়েছে, এরকম একটা সেন্স বোঝানোর জন্য আফটার সেভারাল ডিলেইস ফ্রেজটা ব্যবহার করা হয়, যে অনেকবার বিলম্বের পর দ্য কোম্পানি ফাইনালি ম্যানেজড টু দ্য মার্জার লাস্ট উইক। ম্যানেজ টু, যেহেতু টু বসেছে তার মানে এখানে কি হবে একটা ইনফিনিটিভ ভার্ব হবে কি বেস ফর্ম যেটা সেটা। তো এই ক্ষেত্রে আবার এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে কি যে ব্রিং অ্যাবাউট হবে, ব্রিং ওভার হবে, আপ হবে নাকি ইন হবে, এটা হচ্ছে একটা ঝামেলা। তো আমরা জানি ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কি কোনো কিছু ঘটানো, কোনো কিছু করা, সম্পূর্ণ করা। সো এইখানে কোম্পানির যেহেতু কাজকর্ম, তো তারা ম্যানেজ করেছে টু দ্য মার্জার মানে হচ্ছে একত্রীকরণ, কোনো কিছুকে একত্র করা, কোনো তথ্যকে একত্র করা। তো একত্রকরণের যে কাজটা সেটাকে কমপ্লিট করতে, মানে টু ব্রিং অ্যাবাউট দ্য মার্জার লাস্ট উইক, গত সপ্তাহে ব্রিং অ্যাবাউট করতে তারা সক্ষম হয়েছিল। যাই হোক আমরা পরের প্রশ্নে চলে আসি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ বিসিসিটুট শব্দটা যদি আমরা একটু ডিকশনারি থেকে দেখি, তো খেয়াল করুন শব্দটা যদি আমরা ডিকশনারি থেকে দেখি, ডিকশনারিতে এর মানেটা অনেকটা এইরকম যে ভাগ্য পরিবর্তন অবস্থা বা ভাগ্যের পরিবর্তন বা উত্থান পতন যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে কি বেসিসিটিউট।
vicissitude মানে হচ্ছে উত্থান পতন, ভাগ্যের পরিবর্তন। তো এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে, অ্যান্টোনিম vicissitude, অ্যান্টোনিম চাওয়া হয়েছে মানে বিপরীতটা। তো vicissitude একটা হচ্ছে পরিবর্তন অথবা ভাগ্যের পরিবর্তন অথবা উত্থান পতন। তো এই ক্ষেত্রে সিনোনিম আকারে চেঞ্জ বসতে পারে। ফ্লাকচুয়েশন এটাও কিন্তু পরিবর্তন, উত্থান পতন এরকম একটা সেন্সে। বাট স্ট্যাবিলিটি মানে হচ্ছে কি স্থিতি বা স্থিরতা, এটা হচ্ছে vicissitude-এর একটা অ্যান্টোনিম। vicissitude মানে হচ্ছে কি ভাগ্যের পরিবর্তন বা উত্থান পতন, কখনো উত্থান কখনো পতন। বাট স্ট্যাবিলিটি হচ্ছে কি স্থির, উত্থানও নাই পতনও নাই। যাই হোক আমরা পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন বলছে দ্য ম্যানেজার ইজ নোন, দ্য ম্যানেজার ইজ নোন। কেউ কোনো কিছুর জন্য যখন পরিচিত হয় তখন আমরা নর্মালি কেন পরিচিত সেটা ফর দিয়ে লিখি। তো প্রথমে আমাদের এখানে যে অপশনে ফর আছে সেটা আমাদের দেখতে হবে, এই দুটাতে ফর আছে। এরপর প্যারালাল স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি এখানে বোথ আছে, বোথ হিজ লিডারশিপ অ্যান্ড ভিজন। দেখুন এখানে হিজটা আগে আসবে, দুইটা নাউন আছে লিডারশিপ আর এটা হচ্ছে কি ভিজন। তো দুইটার সেম পসেসিভ হিজ একবার দিলেই হয়ে যায়, কিন্তু এখানে শেষেরটায় দেখুন হিজটা দিয়েছে লাস্টে, বাট এখানে দেয়নি। মানে শুরুতে দিলে শেষেরটায় হিজটা বারবার দিতে হয় না। ফর বোথ হিজ লিডারশিপ অ্যান্ড হিজ ভিজন, দুইবার হিজ না দিয়ে প্রথমে একবার দিলেই হয়ে যায়, বাট শেষে একবার দিলে হবে না। যে কারণে এই অপশনটা আমরা নিতে পারছি না, অপশন হচ্ছে বি হচ্ছে সঠিক। ফর বোথ হিজ লিডারশিপ অ্যান্ড ভিজন, এই কারণে দ্য ম্যানেজার ইজ নোন বিখ্যাত ছিল। যাই হোক আমরা পরের কোশ্চেনে চলে আসি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ পন্ডার? পন্ডার মানে হচ্ছে থিঙ্ক ডিপলি মানে গভীরভাবে চিন্তা করা। পন্ডার কোনো বিষয় নিয়ে সতর্কভাবে বা গভীরভাবে চিন্তা করা হলে আমরা বলি সেটা হচ্ছে কি পন্ডার, থিঙ্ক ডিপলি। পরের কোশ্চেনে বলা হচ্ছে নেইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার। দেখুন এখানে স্ট্রাকচার নেইদার, নর অথবা আইদার অর, এই টাইপের যে কম্পাউন্ড স্ট্রাকচারে কোনো স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারগুলোর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমাদের কি ফলো করতে হয়? প্রক্সিমিটি রুল। প্রক্সিমিটি রুল মানে হচ্ছে কি নিকটবর্তী সাবজেক্ট। তো ভার্বের নিকটবর্তী সাবজেক্ট যেটা, সেটা অনুযায়ী আমাদের কি করতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে শেষের যে ভার্বের সাথে সাবজেক্ট সেটা হচ্ছে দ্য টিচার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে আমাদের সঠিক উত্তর হবে was present. Neither the students nor the teacher was present at the meeting. মিটিংয়ে কেউ উপস্থিত ছিল না। যাই হোক আমরা পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেন হচ্ছে হি টেক্স প্রাইড। এখানে যে অপশন ফিল ইন দ্য গ্যাপস, এই গ্যাপসে কী হবে? অ্যাট হবে, ফর হবে, ইন হবে না উইথ হবে? এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মুখস্থ বিদ্যা। টেক্স প্রাইড ইন সামথিং, টেক্স প্রাইড ইন সামথিং মানে হচ্ছে কি কোনো কিছু নিয়ে আপনি গর্ব করেন। আপনি যদি বলেন আই টেক প্রাইড ইন মাই মেটিকুলাস অ্যাটেনশন ইন মাই স্কিল, আমার স্কিল নিয়ে আমি গর্ব করি, সেক্ষেত্রে আপনাকে সরাসরি বলতে হবে টেক প্রাইড ইন সামথিং, কোনো কিছু নিয়ে। ঠিক আছে, টেক প্রাইড ইন সামথিং, তাহলে টেক প্রাইড একসাথে ফ্রেজটা হবে, ভেঙে ভেঙে, শুধু প্রাইড না, একসাথে টেক প্রাইড ইন, টেক্স প্রাইড ইন সামথিং কোনো কিছু নিয়ে। তাহলে সঠিক উত্তর হবে কি ইন, অর্থাৎ কোনো কিছু নিয়ে গর্ববোধ করা বা অনুভব করা। পরের কোশ্চেন আছে দ্য পলিসি দ্যাট ইউ আর রিফারিং টু। দেখুন এটা হচ্ছে রিলেটিভ ক্লজ রিলেটেড। দ্য পলিসি, একটা পলিসি আপনি নিয়েছেন, পলিসিটাকে আমরা কী করবো? এটা হচ্ছে হেডওয়ার্ড, এই হেডওয়ার্ড গিয়ে আপনার এখানে আসবে, হেডওয়ার্ডের ভার্ব আসবে। বাট এর আগে একটা রিলেটিভ ক্লজ এখানে আনা হয়েছে, সেটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ হচ্ছে দ্যাট ইউ আর রিফারিং টু। দ্যাট ইউ আর রিফারিং টু মানে হচ্ছে কি যে যেই পলিসিটা, যেই নীতিটা তুমি উল্লেখ করেছো, দ্যাট ইউ আর রিফারিং, উল্লেখ করে রিফার করছো, তুমি যে নীতিটা এখন উল্লেখ করছো সেই নীতিটা, এটা কিন্তু এসে এখানে গ্যাপে বসবে, ভার্ব ধরবে। সেই পলিসিটা কি হয়েছে? ওয়াজ ড্রাফটেড, সেই পলিসিটা ড্রাফট খসড়া করা হয়েছিল ডিউরিং দ্য লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন, গত প্রশাসনের সময় সেই পলিসিটা ওয়াজ ড্রাফটেড। এখানে কিন্তু রিফারিং টু, দ্যাট, কোনো কিছু এখানে বসবে না, এটা জাস্ট একটা রিলেটিভ ক্লজ হিসেবে বাইরের একটা ক্লজ থাকবে, জাস্ট সেন্টেন্স হবে দ্য পলিসি ডিউরিং দ্য লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো এই ক্ষেত্রে বাকি অপশনগুলো হবে কিনা, ধরুন বাকি অপশন হচ্ছে ইজ বিং ড্রাফটেড, ড্রাফটেড, হ্যাজ বিন ড্রাফটেড। দেখুন এটা হবে কি, যেহেতু এখানে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়েছে তার মানে কি এটা পাস্ট টেন্সের ঘটনা হবে। তো এখানে ইজ বিং ড্রাফটেড এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হবে না। ড্রাফটেড দেখুন এটা হতে পারতো, কিন্তু কেন হবে না? কারণ এটা হচ্ছে কি এই পলিসিটাকে কেউ না কেউ ড্রাফট করেছে, পলিসি নিজে ড্রাফট করে নাই, অ্যাক্টিভ করে নাই, মানে আই ড্রাফট, সাবজেক্ট ড্রাফট করে নাই, উল্টো এই সাবজেক্টটাকেই ড্রাফট করা হয়েছে, এই কারণে কি এখানে ওয়াজ ড্রাফটেড করা হয়েছে। সঠিক উত্তর হিসেবে ওয়াজ ড্রাফটকে আমরা বেছে নিব, ড্রাফটেডকে নিব না। যদি এটা অ্যাক্টিভ হতো, যদি মানুষ ড্রাফট করে, বস্তু তো আর ড্রাফট করে না, যেহেতু পলিসি, তার মানে পলিসিকে ড্রাফট করা হয়েছিল, দ্য পলিসি ওয়াজ ড্রাফট। ঠিক আছে, আর শেষেরটা যেটা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু লাস্ট আছে এই কারণে এটা হবে না, তাহলে সঠিক উত্তর হবে এটা। যাই হোক আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন হচ্ছে দে রেডি বাই 10 AM বাট দে আর স্টিল নট হিয়ার। দেখুন এগুলো বাংলা অনুভব করলে সহজে আরও খুব সহজে বোঝা যায়। দে রেডি বাই 10 AM, তারা 10 AM এর আগে, বাই 10 AM মানে 10 AM এর আগে, বাট দে আর স্টিল নট হিয়ার, কিন্তু তারা এখনও সেখানে নেই। তার মানে কি তাদের 10টার আগে প্রস্তুত হওয়ার কথা, কিন্তু তারা এখনও সেখানে নেই। তো এই ক্ষেত্রে দে যেহেতু প্লুরাল নাম্বার হবে কি দে ওয়ার, দে ওয়ার। দেখুন এখানে সাপোজ, যেহেতু এখানে কি নাই প্রেজেন্ট মানে ভার্ব 3 করা হয় না, এই ক্ষেত্রে কিন্তু এটা সঠিক হবে না। ওয়ার থাকলে যে দাগিয়ে ফেলবেন এরকম কিন্তু না। তো যাই হোক আরেকটা ভালো অপশন আমরা দেখি, ওয়ার আছে, ওয়ারের পর সাপোজ ইডি কানেক্টেড আছে, টু বিও কানেক্টেড আছে, এইরকম একটা স্ট্রাকচার আছে যে দে ওয়ার সাপোজ টু বি রেডি, তাদের প্রস্তুত হওয়ার কথা, প্রস্তুত থাকার কথা বাই 10 AM, 10টার আগে, বাট দে আর স্টিল নট হিয়ার, তারা এখনও এখানে নেই। এবার আমাদের পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি দ্য স্টুডেন্টস সেলিব্রেটেড দেয়ার সাকসেস। স্টুডেন্টরা কী করছে? সেলিব্রেটেড, উদযাপন করেছিল দেয়ার সাকসেস। তো এই জায়গায় কিন্তু বিফোর আফটার একটা এক্সপ্রেশন চলে আসছে। তো আমরা যাই হোক এখানে যদি দেখি, তো দেখুন দ্য স্টুডেন্ট সেলিব্রেটেড দেয়ার সাকসেস, তাদের সফলতাটাকে উদযাপন করেছিল। কখন করেছিল? কমপ্লিশন অফ দ্য ফাইনাল এক্সাম, পরের যে গ্যাপে, সেই গ্যাপে কিন্তু হয় একটা বাক্য হতে হবে অথবা কোনো একটা ফ্রেজ, স্ট্যান্ডার্ড ফ্রেজ হতে হবে, সরাসরি নাউন দিয়ে কিন্তু কোনো ফ্রেজ হয় না।
আফটার দে হ্যাড কমপ্লিটেড দ্য ফাইনাল এক্সাম। এই ক্ষেত্রে দেখুন আফটার, আমরা জানি বিফোর এবং আফটার যে স্ট্রাকচারটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে আফটার এবং বিফোরের একটা বিষয় আছে। আফটার দিয়ে যদি লিখেন তাহলে আফটারের পরের বাক্যটা কী হবে, পাস্ট পারফেক্ট হবে। দে হ্যাড কমপ্লিটেড, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে, তার মানে এটা হচ্ছে সঠিক অপশন। দ্য স্টুডেন্ট সেলিব্রেটেড দেয়ার সাকসেস আফটার দে হ্যাড কমপ্লিটেড দ্য ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম কমপ্লিট করার পর তারা তাদের সফলতা উদযাপন করেছিল। পরের বাক্যে চলে যায়, দ্য মেড হার। আমরা জানি মেক এই পজিটিভ ভার্বগুলো যখন বসে কাউকে কোনো কিছু করাতে, তখন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করি। তাহলে বেস ফর্ম হবে টু রিরাইট, এখানে টু আছে হবে না। রিরাইটিং আইএনজি ফর্ম বেস ফর্ম না। রিটেন এটাও বেস ফর্ম না। বেস ফর্ম হচ্ছে কোনটা, রিরাইট। সঠিক উত্তর হচ্ছে আপনার সি। সো দে মেড হার রিরাইট, তারা তাকে লিখায় দ্য এন্টায়ার প্রপোজাল এগেইন ফ্রম স্ক্র্যাচ থেকে তারা আবার পুনরায় পুরো প্রপোজালটা লিখায় তাকে দিয়ে লিখায়। কাউকে দিয়ে লিখাতে আই মেক ইউ রিরাইট দ্য লেটার, আমি তোমাকে দিয়ে চিঠিটা লিখাই। দ্য মেড হার রিরাইট, পুনরায় লিখায়। যাই হোক, আমাদের লাস্ট এবং সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে কি, যে ইট ওয়াজ দ্যাট দ্য টিম হ্যাড টু রিকোয়েস্ট অ্যান এক্সপেনশন। দেখুন এই ক্ষেত্রে এখানে প্রথম ক্লজ এবং পরে আরেকটা ক্লজ। তো ইট ওয়াজ এইরকম কিছু যে দ্য টিম হ্যাড টু রিকোয়েস্ট অ্যান এক্সটেনশন, টিমকে কী করতে হয়েছিল, হ্যাড টু রিকোয়েস্ট আরেকটা কোনো কিছুর জন্য, বাড়তি কিছুর জন্য অনুরোধ করতে হয়েছিল। তো ইট ওয়াজ এটা এমন একটা ছিল যে টিমকে বাড়তি কিছু করতে হয়েছিল। তাহলে ইট ওয়াজ সো চ্যালেঞ্জিং এ টাস্ক, এটা হতে পারে, মানে এতটা চ্যালেঞ্জিং একটা টাস্ক, এটা হতে পারে। সাচ চ্যালেঞ্জিং টাস্ক, ভেরি চ্যালেঞ্জিং টাস্ক, এরকম কিছু হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে চ্যালেঞ্জিং এটা বাদে বাকি তিনটা অপশনই কিন্তু বসতে পারে, এরকম মনে হতে পারে। কিন্তু গ্রামাটিক্যালি যদি একটু ব্যবহারটা, প্রচলিত ব্যবহারগুলো আমরা দেখি, তো সেক্ষেত্রে যদি সাচ বসে কোনো একটা নাউনের পূর্বে, তখন সাচের পরই আর্টিকেল বসবে। সাচ আ চ্যালেঞ্জিং টাস্ক, সাচের পর একটা আর্টিকেল বসবে। এখানে আর্টিকেল নেই, তার মানে সাচ দিয়ে এই অপশনটা হবে না। ভেরি চ্যালেঞ্জিং, ভেরির ক্ষেত্রে যদি বসে, ভেরির ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার বসে না। এই ধরনের স্ট্রাকচার সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় সো দিয়ে বসবে অথবা সাচ দিয়ে বসবে। কীরকম স্ট্রাকচার, এরকম স্ট্রাকচার যে এটা এমন একটা মানে খুব বেশি পরিমাণ বোঝাতে। ভেরিটা হচ্ছে খুব বেশি, অতিরিক্ত না। এখানে সো এবং সাচ দুইটা ব্যবহৃত হয় খুব বেশি, অতিরিক্ত বোঝাতে। তো আমাদের স্ট্রাকচারটা কিন্তু এরকমই বোঝাচ্ছে, এমন অতিরিক্ত কিছু হয়ে গেছে যে কারণে কি তাদেরকে হ্যাড টু রিকোয়েস্ট, অনুরোধ করতে হয়েছিল। তো এখানে আপনার ভেরি দিলে কিন্তু হবে না। ভেরি দিলে অতিরিক্ত বোঝাবে না যে আরেকটা কাজ, যখন আমরা অতিরিক্ত কোনো কিছু করি তখনই আমাদের অন্য একটা কিছু করতে হয়। সেক্ষেত্রে সো অথবা সাচ হলে এখানে এ থাকতে হতো, যেহেতু এ নেই তার মানে সো হবে। তাহলে এখানে সো হবে। আর বাকি সো এর ক্ষেত্রে কী হবে, সো এর ক্ষেত্রে সরাসরি যে এখানে চ্যালেঞ্জিং এটা বসবে এবং প্রেপোজিশনটা বসবে টাস্কের পূর্বে। সো চ্যালেঞ্জিং এ টাস্ক, তাহলে ইট ওয়াজ সো চ্যালেঞ্জিং এ টাস্ক দ্যাট দ্য টিম হ্যাড টু রিকোয়েস্ট অ্যান এক্সটেনশন। এটা এতটাই চ্যালেঞ্জিং একটা টাস্ক ছিল যে টিমকে আরও একটু করার জন্য রিকোয়েস্ট করতে হয়েছিল, অনুরোধ করতে হয়েছে। তার মানে এটা একটু আধিক্য, অতিরিক্ত ভাব বোঝাচ্ছে। তো বাক্যের গঠনটা হচ্ছে কি, যে সো সাবজেক্ট অ্যান্ড সিঙ্গুলার নাউন বসবে। অন্যদিকে যদি সাচ বসে তাহলে অ্যান্ড অ্যাডজেক্টিভ তারপর সিঙ্গুলার নাউন এইভাবে বসে। সাচে চ্যালেঞ্জিং টাস্ক অথবা চ্যালেঞ্জিং টাস্ক থাকায় সোটা হচ্ছে সঠিক একটা বাক্য। যেহেতু এখানে সাচের পর অপশনটা হয়তো এখানে এ দিয়েছিল, টাইপ করতে একটু সমস্যা আছে। সাচ চ্যালেঞ্জিং টাস্ক, এইখানে হবে না, সেক্ষেত্রে সঠিক আনসার করতে গেলে সাচের পর আপনার আর্টিকেল হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আজকের 2022 সাল ভিত্তিক ব্যাংক নিয়োগের যে ইংলিশ অংশের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সমাধান। আশা করি ব্যাপারগুলো ফিল করেছেন, অনুভব করেছেন, অনেক কিছু শিখেছেন। আমরা ডেসক্রিপশন বক্সে আজকের এই সমাধান ক্লাসের পিডিএফটা দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে পড়তে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেজন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।